আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে। ক্লাস শুরু হয়েছে বেশ কিছুদিন হলো, কিন্তু আজকেই আমার তোমাদের সঙ্গে প্রথম ক্লাস। তোমাদের সাথে আমার পরিচয় নেই। প্রথমে আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা স্ক্রলে অলরেডি দেখতে পাচ্ছ আমার পরিচয়। তারপর আমি বলছি। আমার পরিচয়, আমি মোস্তফা নাসিরুল আজম, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সময় ক্ষেপণ না করে আমরা আলোচনার বিষয়ে চলে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, নিউটনীয় বলবিদ্যা, যেটা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে অধ্যায় চতুর্থ। আমরা প্রথমেই জানবো যে এই এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো, অর্থাৎ তোমরা কি শিখতে পারবে বা কি জানতে পারবে। তো সেখানে বলা হচ্ছে যে বলের সংজ্ঞামূলক ধারণা ব্যাখ্যা করতে পারবে, নিউটনিয়ান বলবিদ্যায় যে সূত্রগুলো ব্যবহার হয় সেগুলো বিশ্লেষণ করতে পারবে, নিউটনের গতিসূত্রের সীমাবদ্ধতা ব্যাখ্যা করতে পারবে, রৈখিক ও কৌণিক ভরবেগ সংক্রান্ত রাশিমালা ব্যাখ্যা করতে পারবে, কেন্দ্রমুখী ও কেন্দ্র বিমুখী বলের ব্যবহার জানতে পারবে, স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক সংঘর্ষ ব্যাখ্যা এবং বিশ্লেষণ করতে পারবে। এর সঙ্গে আরো যুক্ত করতে পারি আমরা, যেটা হচ্ছে যে জড়তার ভ্রামক। জড়তার ভ্রামক কি সেটা জানতে পারবে এবং জড়তার ভ্রামক সংক্রান্ত বিভিন্ন সমস্যাবলীর সমাধান করতে পারবে। তো আমরা প্রথমেই আমাদের প্রশ্ন, বল কি? তো শিক্ষার্থীরা, তোমাদেরকে আমি এরপরে কিছু স্লাইড দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে বল কি সে সম্পর্কে একটি ধারণা দেওয়া আছে। তবে তোমরা এই যে অ্যানিমেটেড যে স্লাইডগুলো, যে ছবিগুলো দেখতে পাচ্ছ, সেখান থেকে এটা ভালো মতো অবজার্ভ করো। এখানেও কিন্তু বলের ধারণা আছে। কি দেখা যাচ্ছে এখানে? একজন ব্যক্তি ওয়েট লিফট করছে, তাই তো? বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে। দ্বিতীয় চিত্রটিতে দেখা যাচ্ছে একজন ব্যক্তি কি করছে? একটি স্থির বস্তুকে গতিশীল করছে। পরের স্লাইডে আমরা যাই। প্রথম চিত্রে কি হচ্ছে? একজন ব্যক্তি চলমান একটি বলকে কি করছে? থামিয়ে দিচ্ছে। আর দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি কি একজন ব্যক্তি বস্তুর গতির অভিমুখ বারবার চেঞ্জ করছে, পরিবর্তন করছে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি ধারণা করতে পারছো আসলে বল কি? এগুলো থেকে কি বলের ধারণা করা যায়? কি করতে পারে? বল, এই যা কিছু ঘটছে এর পেছনে আছে বল। তাহলে প্রথম যে স্লাইডটি আমরা দেখলাম, সেটাতে কি ছিল? যে বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটাচ্ছে, স্থির বস্তুকে গতিশীল করছে। এবার দ্বিতীয় স্লাইডের আমরা যে প্রথম চিত্র দেখছি, সেখানে কি করছে? একটা গতিশীল বস্তুকে স্থির করছে এবং কি প্রতিমত গতির দিকের পরিবর্তন ঘটাচ্ছে। এই যা কিছু করছে, এই ঘটনাগুলো যে ঘটাচ্ছে, সেটি হচ্ছে বল। তাহলে আমরা বলের কি সংজ্ঞা দিতে পারি? যা বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটায়, অর্থাৎ গতিশীল বস্তুকে স্থির করে বা স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুর গতির পরিবর্তন ঘটায়, তাকে আমরা বল বলি। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে বলের যে ধারণা তোমাদের কাছে পরিষ্কার হয়েছে। বলের কি বৈশিষ্ট্য আছে? বলের কয়েকটি বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। বলের মান এবং দিক উভয় আছে, অর্থাৎ বল একটি ভেক্টর রাশি, এটি একটি দিক রাশি। বল জোড়ায় জোড়ায় ক্রিয়া করে, অর্থাৎ জগতে কোনো বল এককভাবে পাওয়া যাবে না। প্রত্যেক বলের কি একটি জোড়া থাকবে, ক্রিয়া থাকলে তার প্রতিক্রিয়া থাকবে। বল বস্তুতে ত্বরণ সৃষ্টি করতে পারে, অর্থাৎ কোন বস্তুর উপরে নিট বল যদি শূন্য না হয়, তবে বস্তুতে অবশ্যই ত্বরণ সৃষ্টি হবে। কিন্তু নিট বল শূন্য হলে কিন্তু বস্তুতে ত্বরণ সৃষ্টি হবে না। নিট বল শূন্য হলে বস্তুটি থেমে থাকতে পারে, অথবা বস্তুটি কি সমবেগে গতিশীল হতে পারে। কিন্তু যদি নিট বল থাকে, তাহলে অবশ্যই বলের বস্তুতে ত্বরণ সৃষ্টি করবে। বল যে কোনো বস্তুকে কি করতে পারে? বিকৃত করতে পারে, বস্তুর আকার, আকৃতির ইত্যাদির পরিবর্তন ঘটে দিতে পারে। তাহলে বলের এই বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করলাম। এখন আমরা জানবো যে মৌলিক বল কি। যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয়, তাদেরকেই মৌলিক বল বলে। তো বিজ্ঞানীরা ধারণা করছেন যে বিজ্ঞানীরা যে ক্লাসিফাইড করেছেন, তাতে হচ্ছে মৌলিক বল হচ্ছে চারটি।
যদিও কিন্তু ওনাদের ধারণা কি মৌলিক বল আসলে একটি, যে চারটি বলের রূপ আমরা এখন জানি, যে চারটি মৌলিক বল জানি, কোন এক সময় এই চারটি বলকে একটি বলে একীভূত করা সম্ভব হবে। ইতিমধ্যে এই ব্যাপারে গবেষণা চলছে এবং একসময় ছিল যে তড়িৎ বল, চৌম্বক বল, ভিন্ন ভিন্ন দুটি বল ছিল, সেই দুটিকে এখন একত্রিত করা হয়েছে। আর এছাড়াও আরো দুটি বলকে একীভূত করা হয়েছে। তো যাই হোক আর কি, আমরা মৌলিক বল চারটি সম্পর্কে একটু জানি। প্রথমটি বলা হচ্ছে মহাকর্ষ বল, তাড়িৎ চৌম্বক বল, সবল নিউক্লিয় বল এবং দুর্বল নিউক্লিয় বল। এই চারটি মৌলিক বল বলা হচ্ছে। তো এই মৌলিক বলগুলো কেন সৃষ্টি হয় এবং তাদের পাল্লা কতটা, তারা কোনটা কেমন শক্তিশালী ইত্যাদি সংক্রান্ত আমরা পরের একটি চার্ট তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বলগুলোকে কিন্তু তুলনা করা হয়েছে মহাকর্ষ বলের সাথে। তাহলে প্রথমে আমরা বলছি সবল নিউক্লিয় বল, এর পাল্লা 10⁻15 মিটার, অর্থাৎ এটি নিউক্লিয়াসের ভেতরেই শুধুমাত্র ক্রিয়াশীল। একটি নিউক্লিয়াসের ভেতরে আমরা জানি যে কোন কোন কণা থাকে, প্রোটন এবং নিউট্রন, তাই নাকি? তাহলে যে বল এই কণাগুলোকে বেঁধে রাখে, আটকে রাখে, ধরে রাখে, সেটাকে বলা হচ্ছে সবল নিউক্লিয় বল। সুতরাং এটি শুধুমাত্র কি নিউক্লিয়াসের ভেতরেই ক্রিয়াশীল। সুতরাং এর পাল্লা হচ্ছে একটা নিউক্লিয়াসের ব্যাসের সমান বা ব্যাসার্ধের সমান, আমরা বলতে পারি এটা 10⁻15 মিটার। আর এটি মহাকর্ষ বলের তুলনায় তোমরা দেখতে পাচ্ছ 10⁻41 গুণ বেশি, অর্থাৎ প্রচন্ড শক্তিশালী। মহাকর্ষ বলকে যদি আমরা এক ধরি তাহলে সেক্ষেত্রে সবল নিউক্লিয় বলের মান কত হচ্ছে 10⁻41। আর যে কণার কারণে এই বলের সৃষ্টি হয় সেটি হচ্ছে গ্লুয়ন। যদি এখনো বাস্তবে এখনো কিন্তু এই কণাগুলোর অস্তিত্ব পাওয়া যায়নি, কিন্তু এগুলো তাত্ত্বিকভাবে ধারণা এবং এই ব্যাপারে গবেষণা চলছে। আমরা এরপরটি পড়বো হচ্ছে তাড়িৎ চৌম্বক বল, তড়িৎ চৌম্বক বল ইত্যাদি ভাবে বলা যেতে পারে। কি করে এটা? ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে আবদ্ধ করে পরমাণু গঠন করে। ইলেকট্রনকে নিউক্লিয়াসের সাথে, অর্থাৎ মোট কথা যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে ধরনের বলটা ক্রিয়া করে তাকে আমরা বলি তড়িৎ চৌম্বক বল। যে কোনো গতিশীল দুটি চার্জ, যে কোনো গতিশীল চার্জ তার চারিপাশে কি তৈরি করে? তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র উভয় তৈরি করে। সুতরাং একটি গতিশীল চার্জ আরেকটি গতিশীল চার্জ পরস্পরের মধ্যে যে বল ক্রিয়া করে সেটা আসলে কি? তড়িৎ চৌম্বক বল। আর তাছাড়া আমরা বুঝতে পারছি এখানে যে ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে যে বল সেটা হচ্ছে তাড়িৎ চৌম্বক বল। এই বলের পাল্লা অসীম। এটি মহাকর্ষ বলের তুলনায় 10⁻39 গুণ বড় বা বেশি। আর এই বলের সৃষ্টিকারী যে কণা সেটি হচ্ছে ফোটন। দুর্বল নিউক্লিয় বল নিউক্লিয় বিটা ক্ষয়ের জন্য দায়ী, অর্থাৎ কি যে তেজস্ক্রিয় পরমাণুগুলো ভেঙে যায়, যেখান থেকে আলফা কণা, বিটা কণা, গামা কণা ইত্যাদি যে নির্গত হয়, তাহলে এই যে নিউক্লিয়াস ভেঙে যাওয়ার জন্য যে বল দায়ী সেটাকে বলা হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। এটির পাল্লাও কিন্তু একই রকম ভাবে ওই নিউক্লিয়াসের ভেতরেই 10⁻16 মিটার। এটিও মহাকর্ষ বলের তুলনায় অনেক বেশি শক্তিশালী, 10⁻30 গুণ শক্তিশালী। এই কণার এই যে দুর্বল নিউক্লিয় বল, এই দুর্বল নিউক্লিয় বলের জন্য দায়ী যে কণা সেটি হচ্ছে বোসন। এবার আমরা মহাকর্ষ বল আমরা জানি যে মহাবিশ্বের প্রতিটি বস্তু বা বস্তুকণা পরস্পরকে যে বলে আকর্ষণ করছে সেটাকে আমরা বলি মহাকর্ষ বল। তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের স্ক্রিনে এখানে বলা হচ্ছে যে নক্ষত্রগুলোকে একত্রিত করে গ্যালাক্সি গঠন করে, অর্থাৎ শুধু নক্ষত্র নয়, মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু বা বস্তুকণা, অর্থাৎ ক্ষুদ্র থেকে বৃহৎ যত বস্তু আছে সেই সবগুলো বস্তুর মধ্যে যে বলটা কাজ করে সেটি হচ্ছে মহাকর্ষ বল। এই মহাকর্ষের পাল্লা অসীম। এটি তো আমরা বুঝতেই পারছি সবচেয়ে দুর্বল বল, তাই না? এটি সবচেয়ে দুর্বল বল। আর এই বলের জন্য দায়ী যে কণা সেটি আমরা বলছি গ্র্যাভিটন। এবার শিক্ষার্থীরা আমরা নিউটনের প্রথম গতিসূত্র আলোচনা করব। তোমরা এটি জানো, তারপর আমরা আবারও বলছি যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকালে স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলবে। তাহলে বল হচ্ছে একটা বাহিরের ফ্যাক্টর। এটি যদি কোনো বস্তুর উপর প্রয়োগ না করা হয় তাহলে স্থির বস্তু স্থির থেকে যাবে এবং গতিশীল বস্তু কি সমবেগে চলবে, অর্থাৎ তার সেক্ষেত্রে সে থামবেও না, তার ত্বরণ বা মন্দন কোনো কিছুই সৃষ্টি হবে না। এটি হচ্ছে নিউটনের গতির প্রথম সূত্র। আসলে বল কি সেটা সম্পর্কে কিন্তু ধারণা দেওয়া আছে নিউটনের গতির প্রথম সূত্রতে। তাহলে
বল সংক্রান্ত একটা ধারণা পাচ্ছ অলরেডি। কিন্তু আমরা যেটা আলোচনা করেছি, বল কি, যা বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে, অর্থাৎ স্থির বস্তুকে গতিশীল করে বা গতিশীল বস্তুকে স্থির করে, তাই নয় কি? তাহলে সেই ধারণাটাই কিন্তু আছে নিউটনের প্রথম সূত্রের ভেতর। এটাকে আমরা জড়তার সূত্র বলে থাকি। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকার যে প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার যে প্রবণতা, সেটাকে আমরা কি বলি? জড়তা, তাই নয় কি? আর এই জড়তার কে ভেঙে দেয় কে? স্থিতি জড়তাকে ভেঙে দেয় বল, বা গতি জড়তাকে সেটাকে ভেঙে দেয় কি? বল। অর্থাৎ বল জড়তার বিপরীতে কাজ করে, সুতরাং আমরা এটাকে জড়তার সূত্র বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, এবার তোমরা একটা ভিডিও দেখো যে আসলে জড়তা কি, সেটা সম্পর্কে আমরা একটা ধারণা পাবো। It is at rest, it tends to remain at rest, and if it is in motion, it tends to stay in motion. This property of an object is called থেমে থাকার প্রবণতা, অর্থাৎ নিচ থেকে যখন সরে নিচে তাও ওটা স্থিরই থাকছে, এক জায়গায় থাকছে, তাই না? বা ওটাকে গতিশীল করে শুধু গতিশীল থাকছে, এটা হচ্ছে ইনার্শিয়া। তো এবার খেয়াল করো যে একটি গাড়ির ভেতরে একজন যাত্রী দাঁড়িয়ে আছে এবং একজন যাত্রী বসে আছে। গাড়িটা চলা মাত্র কি হলো? সবার পিছন থেকে কেঁপে উঠলো, তাই না? তার মাথাটা বিশেষ করে কেঁপে উঠলো। কেন? এটা কি? কেন? আসলে কি? এটা হচ্ছে স্থিতি জড়তা। কারণ গাড়িটি যখন স্থির ছিল তখন গাড়ির সাথে ওই ব্যক্তির শরীরও স্থির, সুতরাং তার একটা স্থির থাকার প্রবণতা আছে। কিন্তু গাড়ি যখন গতিশীল হয় তখন গাড়ির সঙ্গে লেগে থাকা ওই বস্তুর পা গতিশীল হয় ঠিকই, কিন্তু উপরের অংশটি ফ্লেক্সিবল। এই জন্য কি হয়? স্থিতি থাকার প্রবণতার কারণ থেকে উপরের বস্তুটি, উপরের অংশটা সরে যায়। এটা হচ্ছে স্থিতি জড়তা। এখানেও তোমরা দেখতে পাচ্ছ এটি স্থিতি জড়তার উদাহরণ। এখন দেখো একটি চলমান গাড়ি যখন ডানে বা বামে মোড় নেই, তখন তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো আমরা ঠিক বিপরীত দিকে হেলে যাই, তাই না? তার মানে কি? একই নির্দিষ্ট দিকে চলার যে প্রবণতা, এটাও কিন্তু স্থিতি জড়তা। সেটাও দেখতে তোমরা পাচ্ছ, সেটার একটা উদাহরণ এখানে দেখানো হচ্ছে। এবার গাড়িটি যখন থেমে যায় তখন কিন্তু গাড়ি যাত্রীরা সবাই সামনের দিকে হেলে যায়। কেন? কারণ এটি হচ্ছে গতি জড়তার কারণ। গাড়িটি যখন গতিশীল, গাড়ির সঙ্গে সঙ্গে সবাই গতিশীল, ওই ব্যক্তির শরীরের সমস্ত অংশটি গতিশীল, সুতরাং সবার মধ্যে যে গতিশীল থাকার প্রবণতা, এটা হচ্ছে গতি জড়তা। কিন্তু গাড়িটি যখন থেমে যায়, গাড়ি থেমে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচের অংশটুকু থেমে যায়, কিন্তু উপরের অংশটুকু গতিশীল থাকার প্রবণতা থেকেই সামনের দিকে ঝুঁকে পড়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সব যে ঘটনা আমরা স্ক্রিনে দেখাচ্ছি, এগুলোর সঙ্গে কিন্তু তোমরা পরিচিত। তো আমরা এটাকে স্থিতি জড়তা এবং গতি জড়তা, এবং বল হচ্ছে ঠিক এর বিপরীতে কাজ করে। তো আমরা এবার পড়বো নিউটনের দ্বিতীয় গতিসূত্র। বলা হচ্ছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। আমি আবারও বলছি, যদিও তোমাদের স্ক্রিনে দেয়া আছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকেই ঘটে। তো এই বিষয়টা থেকেই আমরা এর গাণিতিক রূপ দেব। আমরা যে সমীকরণটা জানলাম সেটা একটা গাণিতিক রূপ দেব। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার যে সূত্র আমরা পেলাম সেই সূত্র থেকে আমরা যে গাণিতিক নিতে যাচ্ছি, আমরা ধরে নিচ্ছি যে কোন একটি বস্তুর ভর সুতরাং ভরবেগ ভরবেগ একটি ভেক্টর রাশি। আমরা জানি ভর এবং বেগের গুণফলকে কি বলে? ভরবেগ। তো সুতরাং P is equal to m। এখন দ্বিতীয় সূত্রানুসারে ভরবেগের পরিবর্তনের হার, অর্থাৎ d dt of p, তোমরা জানো যে
ডিপি ভরবেগের ক্ষুদ্র পরিবর্তন, ডিটি ক্ষুদ্র সময়, তাহলে ক্ষুদ্র ডিটি সময়ে ভরবেগের যে পরিবর্তন সেটা হচ্ছে ডিপি। আমরা এভাবেই কিন্তু বলতে পারি, অর্থাৎ আমরা যদি বলি কোন এক সময় T1 এতে ভরবেগ কত P1, আর তাহলে T2 সময় ভরবেগ কত P2। তাহলে এখানে যে ভরবেগের পার্থক্য ডেল টি, অর্থাৎ যেটা হচ্ছে আসলে T2 মাইনাস T1, এতে বস্তুটির ভরবেগের পার্থক্য কত হলো ডেল পি, যেটা আসলে কি সুতরাং ভরবেগের পরিবর্তনের হার যেটা আসলে আমরা কি লিখবো ডেল পি বাই ডেল টি। তো এটি সুষম পরিবর্তনের ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, কিন্তু যখন বস্তুটির ভরবেগের পরিবর্তন অসম হবে তখন কিন্তু আমাদের এটি ক্ষুদ্র পরিবর্তনের জন্য প্রয়োগ করতে হবে। আমরা ইতিমধ্যে যে তোমরা দ্বিতীয় অধ্যায়ে বা তৃতীয় অধ্যায়ে যে ক্যালকুলাস আলোচনা হয়েছে তোমাদের, সেখানে কিন্তু এই বিষয়গুলো বলা আছে যে কেন আমরা ক্ষুদ্র পরিবর্তনটা বিবেচনা করব, তাই নাকি? কারণ বস্তুর পরিবর্তন যদি সুষম হয় তাহলে সেক্ষেত্রে বৃহৎ পরিবর্তনের হার সবসময় কি মান একই থাকবে, সুতরাং সেটি নেওয়া যাবে। কিন্তু সবসময় যে সুষম পরিবর্তন হবে এমন কিন্তু নয়, পরিবর্তনটা অসম হতে পারে। সুতরাং নির্দিষ্ট সময়ের ভরবেগের পরিবর্তন আমরা যদি বের করতে চাই তাহলে খুব ক্ষুদ্র সময় ব্যবধানে কিন্তু ভরবেগের পরিবর্তনের হারটি বিবেচনা করতে হবে। এই জন্য আমরা কি করি, অতি ক্ষুদ্র সময় ব্যবধানে ভরবেগের পরিবর্তন ডিপি, সুতরাং ভরবেগের পরিবর্তন হার হচ্ছে ডি ডিটি অফ পি বা ডিপি বাই ডিটি। ঠিক আছে, এই ডিটি কতটুকু সময় পার্থক্য বোঝানো হচ্ছে, শূন্যের কাছাকাছি, অর্থাৎ দুটি মুহূর্ত খুবই কাছাকাছি, দুটি পার্থক্য শূন্য নয় তবে শূন্যের কাছাকাছি। এবং ওই সময় ব্যবধানে কি যে ভরবেগের যেটুকু পরিবর্তন হবে সেটুকু কি অতি ক্ষুদ্র, সেটিও শূন্যের কাছাকাছি। সুতরাং এটা হচ্ছে এটা, মোট কথা এটা কক কি হচ্ছে, এটা হচ্ছে এইটারই, অর্থাৎ কি লিমিট ডেল টি টেন্ডস টু জিরো, অর্থাৎ ডেল টুর পরিবর্তন, ডেল টির পার্থক্য যদি শূন্যমুখী হয়, শূন্যের কাছাকাছি হয়, তবেই ডেল পি খুব ক্ষুদ্র হবে। তবে আমরা এই গোটা পরিবর্তনের হারটাকে আমরা কি করতে পারি, ডিপি বাই ডিটি লিখতে পারি। তাই তো তোমরা ক্যালকুলাস যেটা পড়েছো, তাই নাকি? সেটা এখানেই বোঝানো হচ্ছে। তো সুতরাং আমরা এখানে ভরবেগের পরিবর্তনের হার ডি ডিটি অফ পি, এটা কি কি বলা হচ্ছে দ্বিতীয় সূত্রতে, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, বা আমরা এখান থেকে লিখতে পারি ডি পি হচ্ছে এমভি ভরবেগ সমান সমান কে এফ। কে একটি সমানুপাতিক ধ্রুবক, কে একটি সমানুপাতিক ধ্রুবক। তোমরা এর আগেও তোমরা নবম দশম শ্রেণীতে এরকম পড়েছো, তবে সেটি ক্যালকুলাস পদ্ধতিতে নয়, সেটি সাধারণ পদ্ধতিতে পড়েছো। সেখানেও কিন্তু কে ছিল, এবং কি করা হয়েছিল, কে কে দূর করা হয়েছিল কি দ্বারা, একক বলের সংখ্যা দ্বারা। তো সেখানেও সেটি করা যাবে। তো যাই হোক, আমরা এখানেই বস্তুর ভর সবসময় ক্লাসিক্যাল ফিজিক্স, অর্থাৎ কি নিউটনের বলবিদ্যা অনুসারে কি বলা হয়, বস্তুর ভর সবসময় ধ্রুব পরম। যদি এটি কি আমরা জানি যে বস্তুর ভর ধ্রুব নয়, সেটি কোন পদার্থবিজ্ঞানের কোন অনুসারে, কোয়ান্টাম ফিজিক্স অনুসারে ভর ধ্রুব নয়, এটি পরিবর্তনশীল। কিন্তু আমরা ওদিকে এখন যাচ্ছি না, আমরা নিউটনের বলবিদ্যা যেহেতু পড়ছি, সুতরাং নিউটনের বলবিদ্যা অনুসারে আমরা বলবো ভর পরম মান। তো সুতরাং ভর একটি কনস্ট্যান্ট রাশি, ভর বেড়ে আসবে। এখন আমাদের ডি ডিটি অফ ভি, এটি মূলত কি ত্বরণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এখন একক বলের সংজ্ঞা অনুসারে কে ইজ ইকুয়াল টু 1। একক বল কাকে বল?
1 নিউটন বল কাকে বলে? অর্থাৎ একক ভরের, আমরা একক বল কাকে বলি? একক ভরের কোনো বস্তুর উপরে যদি যে বল ক্রিয়া করে একক ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে কি বলে? একক বল। সুতরাং এখান থেকে কিন্তু 1 নিউটন বল কাকে বলে তার সংজ্ঞাটা কিন্তু আছে, এবং এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা করে থাকি, যেটা জ্ঞানমূলক প্রশ্নে বা অনুধাবনমূলক প্রশ্নে, যে 1 নিউটন বল বলতে কি বুঝো বা 10 নিউটন বল বলতে কি বুঝো। 1 নিউটন বল কাকে বলে? যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যে বল ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে আমরা কি বলবো? 1 নিউটন বল। তো সুতরাং যদি বলা হয় যে 10 নিউটন বল কাকে বলে? 1 কেজি ভরের উপরে যে বল ক্রিয়া করে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে আমরা কি বলবো? 10 নিউটন। কিংবা এটাও বলতে পারি যে 10 কেজি ভরের কোনো বস্তুর উপরে যে বল ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে আমরা কি বলবো? 10 নিউটন। তো সুতরাং এটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ জায়গা। একক বলের সংজ্ঞা থেকে কিন্তু তোমাদের এই অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে। তো আমরা যেটা বলছিলাম যে তাহলে সেই অনুসারে যদি 1 হয়, সুতরাং আমরা লিখতে পারি F ইজ ইকুয়াল টু, আর শুধু মান বিবেচনায় আমরা লিখতে পারি কি? F ইজ ইকুয়াল টু, এখন যদি বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে বস্তুর উপরে একাধিক বল ক্রিয়া করলে সবগুলো বলের লব্ধি ইজ ইকুয়াল টু এম। অর্থাৎ বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে তাহলে সকল বলের লব্ধি সমান সমান এম এ। তাহলে লব্ধি বলতে আমরা সেখানে সাম বোঝাচ্ছি, যদিও সাম, কিন্তু এটি কিন্তু মানের যোগফল, এটি কিন্তু ভেক্টর নিয়মের যোগ করতে হবে। অর্থাৎ সেক্ষেত্রে কি হবে? এটি লব্ধি হবে। অর্থাৎ F1 প্লাস F2 সবগুলো বলের লব্ধি সমান সমান এম এ। এটাকে এভাবে লেখা হয় যে সাম অফ এফ এই সাম অফ এফ মানে কিন্তু এটিকে সাধারণ যোগ নয়, এটি কিন্তু ভেক্টর যোগ। তাহলে লব্ধি, সকল ভেক্টর, সকল বলের লব্ধি সমান সমান এম। আমরা এবার কিছু গাণিতিক সমস্যা দেখবো। আমরা গাণিতিক সমস্যাগুলো দেখে তারপরে আমরা দেখি এর উপরে কিছু গাণিতিক সমস্যা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ যে গাণিতিক সমস্যাটি দেওয়া আছে। 5 টনের একটি ট্রাক ঘন্টায় 36 কিলোমিটার বেগে চলছে। এটি 4 মিটার দূরত্বে থামাতে কত বলের প্রয়োজন হবে? এ ফিজিক্যাল এম এ নাই, এম আছে, তাই নাকি? তাহলে আমাদের এখানে কি কি দেওয়া আছে? তাহলে আমরা বলছি যে দেওয়া আছে এম ইজ ইকুয়াল টু 5 টন। টন এটি ব্যবহৃত একক, 1 টন সমান 1000 কেজি, সমান সমান আমরা লিখছি 5000 কেজি। আর কি দেওয়া আছে? বলা হচ্ছে ঘন্টায় এটি 36 কিলোমিটার পার বেগে মানে পার আওয়ার বেগে চলছিল। তাহলে ভি ইজ ইকুয়াল টু আদি বেগ ভি নট 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি মিটার পার সেকেন্ড করি আমরা, তাহলে আমাদের কি করতে হবে? 36,000 তাকে আমরা, মোট কথা যে তাহলে উপরে হচ্ছে 36 আর নিচে হচ্ছে ঘন্টা, সমান সমান আমরা বুঝতে পারছি যে 36,000
10 মিটার পার সেকেন্ড, এটি 10 মিটার পার সেকেন্ড আদি বেগে চলছিল। শেষ বেগ থেমে গেল, অর্থাৎ 0। কত দূরে যে থামবে এটি? s ইজ ইকুয়াল টু 4 মিটার দূরত্বে যে থামবে। তা আমরা প্রথমে এ বের করতে চাই। তাহলে বস্তুটির মন্দন তোমরা গতির যে সমীকরণ জানো, ইতিমধ্যে তৃতীয় অধ্যায়ে তোমাদের আলোচনা চলছে, পড়া চলছে, সেখানে গতি সংক্রান্ত যে সমীকরণগুলো আছে, যে 4টি সমীকরণ আছে, সেখান থেকে কোন সমীকরণটা আমরা নেব? এখানে আমাদের কি কি আছে? সরণ আছে, মানে দূরত্ব দেয়া আছে, আদিবেগ, শেষ বেগ আছে, আর ত্বরণ। তাহলে কোন সূত্র নিব আমরা? আমরা নিতে পারি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার মাইনাস 2as, তাই নাকি? তাহলে আমাদের এখান থেকে আমরা টেন 0, তাই নাকি? তাহলে আমাদের এখানে কি হবে? 100 উপরে আর নিচে হবে 4, 8। তাহলে আমরা যদি 100-কে 8 দিয়ে ভাগ দিই, আমাদের হচ্ছে কত? 12.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং এফ ইজ ইকুয়াল টু এম এ। আমরা তাহলে ভর পাচ্ছি কত? আচ্ছা, উত্তরের সঙ্গে আমার যে পার্থক্য হচ্ছে, আসলে ওখানে ভরটা আসলে এখানে 5 টন, 5 কেজি হয়তো, বা যদি হতো, কিন্তু 5 কেজির তো আসলে কোনো ট্র্যাক হয় না। 5 টন হবে, 5000 কেজি, ঠিক আছে। আমাদের আদি বেগ ঠিক আছে, আমাদের শেষ বেগ ঠিক আছে, দূরত্ব ঠিক আছে। তো সুতরাং আমাদের এখানে ক্যালকুলেশনেও মনে হয় না কোনো ভুল আছে। আমাদের এটি সঠিক অ্যান্সার। তোমাদের স্ক্রিনে যেটি থাকুক, আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 62,500 নিউটন। এবার আমরা আরেকটা অঙ্ক দেখি। বলা হচ্ছে যে 20 নিউটন বল 4 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর 6 সেকেন্ড ক্রিয়া করার পর বল প্রত্যাহার করা হল। পরবর্তী 4 সেকেন্ডে বস্তুটি সমবেগে চলতে থাকবে। প্রথমত 10 সেকেন্ডে, মোট 10 সেকেন্ড আর কি, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে এখানে যে বর্ণনা করা হয়েছে, যে 6 সেকেন্ড এবং 4 সেকেন্ড, এই 6 এবং 4 সেকেন্ড মিলে মোট কত হলো? 10 সেকেন্ড। এই 10 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করবে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই অনলাইনে ক্লাসে তোমরা বোর হচ্ছে কিনা জানি না, আমি কিন্তু ব্যাপকভাবে বোর হচ্ছে। অর্থাৎ সামনাসামনি যে ক্লাসের যে মজা, সেটা শুধু একজন শিক্ষার্থীর না, একজন শিক্ষকেরও একইভাবে সেই মজাটা পেয়ে থাকি আমরা। তো তোমাদেরকে আমরা সামনাসামনি পাচ্ছি না। এই জানি যে গোটা বিশ্বে, যে তোমরা জানো, আমরা সকলেই জানি যে গোটা বিশ্বে যে প্যান্ডেমিক সিচুয়েশন, আসলে তার জন্য এটি সম্ভব হচ্ছে না। তো নিঃসন্দেহে কলেজ জীবনটি আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়, যদিও কিন্তু এটি খুবই ছোট্ট একটি সময়, মাত্র 2 বছরের শিক্ষা জীবনে মানে সবচেয়ে ছোট যে অধ্যায়টুকু, সেটা হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক অধ্যায়। কিন্তু এটি ছোট হলে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই ভাবে বলা যেতে পারে। যে প্রথমত হচ্ছে যে আসলে আমরা যতদিন পর্যন্ত স্কুলে থাকি, ততদিন পর্যন্ত আমাদের উপর একটু কড়া শাসন থাকে, তাই না? আমরা ছোটই থাকি,
এটা করা যাবে না, ওটা করা যাবে না, এদিকে যাওয়া যাবে না, ওদিকে যাওয়া যাবে না, এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। বাবা মার শাসন থাকে, অন্যান্য পাড়া প্রতিবেশী যে আত্মীয় স্বজন তাদের শাসন থাকে, তাদের একটা কড়া নজর থাকে, স্কুলের টিচারদেরও কড়া নজর থাকে, তাই নাকি? তো সুতরাং আসলে কি সেই ছোট থেকে প্রথম বড় হওয়া যে অনুভূতিটা, সেটা কিন্তু এই কলেজে পাওয়া, কলেজের প্রথম বর্ষের যে প্রথম দিন আর কি, এটা কিন্তু একটা আলাদা অনুভূতি। কারণ আমি তো তোমাদের মতন ওই পরিস্থিতির মধ্যে দিয়ে বের হয়ে এসেছি। তো সুতরাং এই দিকটা আমার কাছে কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। এবং তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে আমার উচ্চ মাধ্যমিকও কিন্তু কেটেছে এই কলেজে। আমি উচ্চ মাধ্যমিকে এই কলেজেরই ছাত্র ছিলাম 1991 থেকে 93 সাল পর্যন্ত। সুতরাং এই কলেজের সঙ্গে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িত। এখন আমি সেখানে শিক্ষক হিসেবে আছি, সুতরাং অনুভূতিটি আমার এক অসাধারণ এক অনুভূতি। একটা সময় ছিলাম ক্লাসের ওই দিকে, এখন ক্লাসের এই দিকে আছে। তো যাই হোক, তো সুতরাং সেই অনুভূতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এছাড়াও কিন্তু আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা আমাদের বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা, তাতে যে আমরা কেউ ডাক্তার হতে চাই, কেউ ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সাবজেক্টে পড়তে চাই, যে বিভিন্নভাবে, অর্থাৎ আমাদের যে ক্যারিয়ারটা আমরা বিল্ড আপ করতে চাই, সেটা কিন্তু নির্ভর করে কিন্তু এই উচ্চ মাধ্যমিকের উপর। অর্থাৎ আমরা যে প্রাথমিক এবং মাধ্যমিকের যে 10 বছর পড়ি, সেটার উপরে কিন্তু আমাদের এখানে অ্যাডমিশন হয় না, অ্যাডমিশনটা হয় কিন্তু টোটালি উচ্চ মাধ্যমিকের সিলেবাসের উপরে। সুতরাং উচ্চ মাধ্যমিক এই জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে যদি কোনো কারণে আমরা পা পিছলে যাই, তাহলে কিন্তু আমরা কোনোভাবেই কিন্তু সেটা আর শুধরে নিতে পারবো না, উপায় নেই। সুতরাং এই উচ্চ মাধ্যমিক একই সঙ্গে ঠিক আছে, আসলাম আমরা এখানে মজা করছি, সবার সঙ্গে মজা করারই একটা জায়গা, ভাবলাম একটু বড় হলাম, একটু দেখি না কিছুদিন যাক সময়, তারপরে সিরিয়াস হবে, আসলে কিন্তু তা নয়। একই সঙ্গে দুটি থাকতে হবে, এখানে সিরিয়াসনেসও থাকতে হবে, পাশাপাশি কিন্তু কি ঠিক আছে মজা করছো করো, খেলাধুলা করো, গান শোনো, তোমরা মুভি দেখো, বই পড়ো, ঠিক আছে, বেড়াও, কোনো সমস্যা নেই, কিন্তু পাশাপাশি পড়াশোনার ব্যাপারে কিন্তু একই রকম সিরিয়াস থাকতে হবে। কারণ 2টা বছর কিন্তু খুব ক্ষুদ্র সময়, কিন্তু সিলেবাস কিন্তু বেশ বড়। ইতিমধ্যে তোমরা কিন্তু টের পেয়েছো সেটা, যে ফিজিক্সের সিলেবাস, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বায়োলজি, তার সঙ্গে বাংলা আছে, ইংরেজি আছে, আইসিটি আছে, সিলেবাস কিন্তু বেশ বড়। সুতরাং কিন্তু সিরিয়াস থাকতে হবে প্রথম থেকেই। বিষয়টার গুরুত্ব বোঝানোর জন্য আমি তোমাদের সাথে একটু কথা বলে থাকি, আমার যে অনুভূতি সেখান থেকে বলছি। অর্থাৎ যদি একটা টাইম মেশিন যদি সত্যি সত্যি থেকে থাকতো বা থেকে থাকে বা কোনোদিন পাওয়া যায়, আমার জীবদ্দশায় যদি বলা হয় যে তোমাকে টাইম মেশিনে চড়ার সুযোগ দেওয়া হলো, তো একবারই তোমাকে সুযোগ দেওয়া হলো, তুমি কোথায় যেতে চাও, কোথায় থেকে তুমি আবার পুনরায় শুরু করতে চাও? আমি জানি, আমার অনুভূতি এখন পর্যন্ত এটাই, যে আমি এইচএসসির ফার্স্ট ইয়ার মানে প্রথম দিন চলে যেতে চাই। অর্থাৎ ওখান থেকে যে যদি আমি আবার একটু যদি আমার লাইফটাকে যদি কিছুটা চেঞ্জ করতে চাই বা আরো কিছু অন্যরকম কিছু করতে চাই, তাহলে আমার সেটা সম্ভব কোথায় থেকে? আমাকে যেতে হবে এইচএসসির ফার্স্ট ইয়ারের প্রথম দিন। তো সুতরাং আমার কাছে কিন্তু বিষয়টা এমনই গুরুত্বপূর্ণ। তো সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বিষয়টার মানে গুরুত্ব অনুধাবন করতে পেরেছো। তো যাই হোক, আমরা দ্বিতীয় যে অঙ্ক সেটি নিয়ে আলোচনা করছি, যে এটা হচ্ছে গাণিতিক সমস্যা। আমাদের বলা হচ্ছে যেটা, তাহলে একটি বস্তু দুটি পর্যায়ে আছে, যে প্রথমত হচ্ছে কি এটি ভর 4 কেজি হলেও এটি প্রথমে কি হচ্ছে একটি স্থির ছিল, এর উপর 6 সেকেন্ড ধরে বল ক্রিয়া করেছে, তাই নাকি? কত পরিমাণ বল ক্রিয়া করেছে সেটা কিন্তু আমরা জানি। তাহলে আমরা বলটা বের করে নিতে পারি, কারণ আমাদের কি কি আছে এখানে, 20 নিউটন, 20 নিউটন বল দেয়া আছে, আমাদের অঙ্কে দেয়া আছে 20 নিউটন বল, ভর দেয়া আছে। এখান থেকে আমরা ত্বরণ বের করে নিতে পারি। আর স্থির বস্তুর উপর 6 সেকেন্ড ধরে বল ক্রিয়া করার পরে প্রত্যাহার করা হলো, অর্থাৎ সেক্ষেত্রে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলো এবং 6 সেকেন্ড পরে তার বেগ কত হলো, এই দুটোই কিন্তু আমরা বের করে নিতে পারি। তো এখানে দেয়া আছে F is equal to 20 নিউটন, M is equal to 4 কেজি। আরো দেয়া আছে যে বস্তুটি, আচ্ছা এখানে T1 is equal to 6 সেকেন্ড, T2 is equal to 4 সেকেন্ড। আচ্ছা, তাহলে সুতরাং বস্তুটির ত্বরণ তাহলে প্রথম 4 সেকেন্ডে, প্রথম 6 সেকেন্ডে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব S1 ধরে নিচ্ছি আমি।
এখানে আরেকটি বিষয় কিন্তু আছে যে এই বস্তুটি কিন্তু আদিবেগ ছিল কি শূন্য, তার মানে ভি নট ইজ ইকুয়াল টু জিরো, আদিবেগ শূন্য। বিশেষ করে প্রথম 6 সেকেন্ড পরে, প্রথম 6 সেকেন্ডের জন্য তাহলে আমরা লিখতে পারি যে S1 is equal to V naught T1 plus half A T1 square, যেখানে V naught তো জিরো, তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে। এখানে আমরা যদি মান বসে দিই হাফ 5 T1 স্কোয়ার, T1 এর মান 6 সেকেন্ড 36, আমরা পাচ্ছি এটা 90 মিটার। এবার পরবর্তী 4 সেকেন্ডে বস্তুটি সমবেগে চলবে, তাহলে পরবর্তী 4 সেকেন্ডে বস্তুটি কত দূরত্ব অতিক্রম করলো সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কিন্তু জানতে হবে যে 6 সেকেন্ড পরে বস্তুটি কত বেগ প্রাপ্ত হয়েছিল। অর্থাৎ 6 সেকেন্ড পরে যখন বস্তুটির উপর থেকে বল উইথড্র করা হবে, তখন বস্তুটি কিন্তু আর কোনো ত্বরণ থাকবে না, শুধুমাত্র কি থাকবে, বেগ থাকবে, এবং ওই বেগ নিয়ে কিন্তু বস্তুটি পরবর্তী 4 সেকেন্ড চলতে থাকবে। তো সুতরাং আমরা বলছি এখন যে 6 সেকেন্ড পর বস্তুটির বেগ v is equal to v naught plus a t1, তাহলে এখানে আমরা v naught 0 এর মান অলরেডি আমরা জানি যে 5, t1 এর হচ্ছে 6, তাহলে 30 মিটার পার সেকেন্ড। সুতরাং পরবর্তী 4 সেকেন্ড এ অতিক্রান্ত দূরত্ব S2 is equal to V T2, যেটি আমাদের V এর মান পেয়েছি 30, T2 এর মান। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব আমরা এই যে প্রথম 6 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব পেয়েছি 90 মিটার, এবং পরবর্তীতে এই 4 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সমবেগে চললো, তাই নাকি? সমবেগে চলার কারণে এখানে কি কোনো ত্বরণ থাকবে না, তো সুতরাং এখানে বস্তুটির অতিক্রান্ত দূরত্ব হবে 120 মিটার। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে আমরা বের করতে সক্ষম হয়েছি যে তাহলে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে, 210 মিটার। আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় চলে যাচ্ছি। গাণিতিক সমস্যাটা এরকম যে আমরা বলছি যে একটি বস্তু স্থির অবস্থায় ছিল, 15 নিউটন এর একটি বল এর উপর 4 সেকেন্ড ধরে ক্রিয়া করে, এরপর আর কোনো কাজ করলো না, অর্থাৎ বলটি উইথড্র করে নেওয়া হলো, বস্তুটি এরপর 9 সেকেন্ডে 54 মিটার গেল, বস্তুটির ভর কত? একই ধরনের অঙ্ক। এর আগের অঙ্কে যেটা দেওয়া ছিল সেটা হচ্ছে যে একই রকম, যে প্রথমে দেওয়া ছিল যে ভর দেওয়া ছিল, আর কি দেওয়া ছিল যে বল দেওয়া ছিল, সেখান থেকে আমরা ত্বরণ বের করে নিয়েছিলাম। সেই ত্বরণে বস্তুটি 4 সেকেন্ডে, মানে প্রথম 6 সেকেন্ডে কত দূর গেল, আর 6 সেকেন্ড পর তার বেগ কত, পরবর্তী 4 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব বের করে আমরা বের করছিলাম। কিন্তু এবার কিন্তু শেষের 9 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব 54 মিটার দেওয়া আছে, অর্থাৎ শেষ 9 সেকেন্ডে বস্তুটি কিন্তু সমবেগে চলছে। সুতরাং ওখানে যদি আমরা 50 অতিক্রান্ত দূরত্বকে আমরা যদি সময় দিয়ে ভাগ দিই, তাহলে যে বেগ পাবো সেটি কিন্তু কি হবে, প্রথম 4 সেকেন্ড পরের শেষ বেগ, তাই তো? তাহলে প্রথম 4 সেকেন্ড পরের শেষ বেগ পেলাম আমরা। প্রথম 4 সেকেন্ডের শুরুতে বেগ ছিল 0, তাহলে আদি বেগ শেষ বেগ দুটি পেলাম প্রথম 4 সেকেন্ডের। এক্ষেত্রে বস্তুটির সময় হচ্ছে 4 সেকেন্ড, আমরা ওইখান থেকে ত্বরণটা বের করে নিতে পারি। সেই ত্বরণ আর বল এখান থেকে আমরা কি বস্তুটির ভর বের করে নিতে পারি। জাস্ট বিপরীত কাজটা আমাদের করতে হবে।
তাহলে আমাদের এখানে কি কি দেয়া আছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেয়া আছে বল ইজ ইকুয়াল টু 15 নিউটন, T1 4 সেকেন্ড, T2 9 সেকেন্ড, S2 54 মিটার, আর কি দেওয়া ছিল আদি বেগ 0 দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্নানুসারে 4 সেকেন্ড পর বস্তুটির বেগ, মোট কথা বস্তুটি 4 সেকেন্ড পরে যে বেগ প্রাপ্ত হবে সেই বেগেই তো পরবর্তী 9 সেকেন্ড সে চলেছে, তাই নাকি? তাহলে সুতরাং পরবর্তী 9 সেকেন্ড কিন্তু বস্তুটি সমবেগে চলেছে। তাহলে ওই অতিক্রান্ত দূরত্বকে যদি আমরা ওই 9 সেকেন্ড দিয়ে ভাগ দিই তাহলে আমরা কি পাবো? 4 সেকেন্ড পরের শেষ বেগ, যেটি পরবর্তী 9 সেকেন্ডের জন্য সমবেগ ছিল। v is equal to s by t2। তাহলে আমাদের এখানে 54 আছে আর t2 হচ্ছে 9, 6 মিটার পার সেকেন্ড। সুতরাং বস্তুটির ত্বরণ a হল, আমরা লিখতে পারি কি যে ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, না এটা নয়, আমরা সরাসরি আচ্ছা আদি বেগ জানি, শেষ বেগ জানি, আমরা আর কি আছে আমাদের কাছে, সময় আছে, এ দরকার। তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু ভি নট মাইনাস এটি, তাহলে আমরা ভি ইজ ইকুয়াল টু ভি নট প্লাস 81। আমরা এখানে উদ্দেশ্য আমাদের এ বের করা, তাই না? তাহলে এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ভি নট বাই টি। তাহলে আমাদের আদি বেগ 0, শেষ বেগ আমরা পেয়েছি 6, তাহলে 6/4 সমান সমান 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। সুতরাং বস্তুটির ভর F is equal to ma, এই সূত্র থেকে আমরা লিখতে পারি m is equal to F by a, যেখানে F এর মান 15 নিউটন, a হচ্ছে 1.5 সমান সমান 10 কেজি। এটি হচ্ছে আমাদের উত্তর। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু F is equal to ma এর উপরে কিছু অঙ্ক আমরা দেখলাম, আমরা আরেকটু অঙ্ক দেখব, দেখে আমরা আজকে শেষ করব। একটু ভিন্ন ধরনের অঙ্ক তোমরা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে যে একজন ব্যক্তি কি করছে, একটা ভারী বস্তুকে মেঝের উপর টেনে নিয়ে যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি কিন্তু এই মেঝেটি মানে একটি ঘর্ষণবিহীন মসৃণ তল, বাস্তবে এমনটি সম্ভব নয়, কিন্তু তারপর আমরা ধরছি যে এটা একটা মসৃণ তল, এখানে কোনো ঘর্ষণ বল নেই। আমরা ঘর্ষণ বল নিয়ে আলোচনা করব পরে। তো সেক্ষেত্রে কিন্তু দেখো, এবার খেয়াল করো যে বস্তুটিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যেদিকে, মানে যেদিকে বলটা প্রয়োগ করা হচ্ছে, কিন্তু বস্তু যাচ্ছে কিন্তু অনুভূমিক, অর্থাৎ ভূমি বরাবর, আর তার সঙ্গে 25 ডিগ্রি কোণে বল প্রয়োগ করা হয়েছে। তাহলে এবার ত্বরণ কত হবে? আমরা তো বলতেই পারো যে এটা কি একটা প্রশ্ন হলো, F is equal to ma, আমরা তো জানি F দেওয়া, F আছে, M আছে, F পেতে আর কি সমস্যা? কিন্তু সমস্যা আছে এখানে। সমস্যা হচ্ছে যে এখানে দেখতে হবে যে বল আর সরণ বস্তুর একই দিকে কিনা, যেহেতু একটা ভেক্টর সম্পর্ক, কিন্তু F is equal to ma, এটা একটা ভেক্টর সম্পর্ক। সুতরাং আমাদের খেয়াল করতে হবে বস্তুটির উপর প্রযুক্ত বল আর বস্তুটির সরণ একই দিকে হচ্ছে কিনা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিন্ন দিকে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? বস্তুটির সরণ যেদিকে হচ্ছে সেই দিকেই বলের উপাংশ কিংবা বলের দিকে সরণের উপাংশ নিতে হবে। কিন্তু বাস্তবতা কি হয়? বাস্তবতা হচ্ছে যেহেতু বস্তু মেঝে বরাবর চলছে, আমরা কি করবো? তাহলে বস্তুর সরণের অভিমুখে আমরা বলের উপাংশ নিই। তোমরা উপাংশের বিষয়টা অলরেডি ভেক্টর অধ্যায়ে তোমরা বের করে শিখেছো, তো আমরা সেটি তাহলে করছি এখানে। সুতরাং তাহলে আমরা বলছি যে সরণের অভিমুখে
বলের উপাংশ যেটাকে আমরা এফ এক্স নাম দিলাম, এফ এক্স সমান সমান কি এফ কস 25 ডিগ্রি সমান সমান এখানে আমাদের দেয়া আছে যে এফ ইজ ইকুয়াল টু কত নিউটন দেয়া আছে, উপরে তোমরা দেখতে পাচ্ছ 20 নিউটন, তাহলে এফ ইজ ইকুয়াল টু 20 নিউটন, তাই নাকি? তাহলে 20 ইন্টু কস 25 ডিগ্রি সমান সমান কত হয়? 18.126। তাহলে এবার এই বলটাই কাজ করছে কোন বরাবর? এই বলটা বস্তুর গতির অভিমুখে কাজ করছে। সুতরাং এবার আমরা সরণের দিকে বলের উপাংশ পেয়ে গেলাম। এইবার আমরা এফ ইজিক্যাল টু এম এ এই সম্পর্কটিকে প্রয়োগ করতে পারি। সুতরাং বস্তুর ত্বরণ এফ ইজিক্যাল টু এম এ, বা এইখান থেকে আমরা বলছি যে এ ইজিক্যাল টু এফ বাই, অর্থাৎ সেক্ষেত্রে এফ এর মান আমরা পেলাম 18.126 ডিভাইড বাই এম এর মান হচ্ছে 20। .90 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটি হচ্ছে ত্বরণ। সুতরাং প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এবার একটু ভিন্নভাবে দেখলাম যে এফ ইজিক্যাল টু এম এর সূত্রের প্রয়োগ। তো বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে তাহলে কি করবো? তো এগুলো দিয়ে আমরা আগামী দিন দেখবো যে বস্তুর উপর যদি একাধিক বল ক্রিয়া করে তাহলে আমরা কিভাবে এখানে এফ ইজিক্যাল টু এম এর সূত্রটা প্রয়োগ করবো সেটা দেখবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে এখানে শেষ করছি। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি, সকলে নিরাপদ থাকো, বিদায় নিচ্ছি, ধন্যবাদ।